গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, পর্ব ২। পেছনে রীতিমতো আম কাঁঠালের বাগান। নবনীরা ২ দিন পার করে দিয়েছে, এখনো ডাকবাংলোর চারপাশে ভালো করে দেখা হয়নি। সে জানতই না এদের কুয়াতলাও আছে। ডাকবাংলায় সাধারণত কুয়া থাকে না। শাহেদ গোছল শেষ করে হিহি করে কাঁপছে। তার গায়ে মোটা টাওয়েল। শাহেদ একা নয়, ডাকবাংলোর কেয়ারটেকার দাঁড়িয়ে আছে। তার হাতে হারিকেন, মালিও আছে। সে এতক্ষণ পানি তুলে দিচ্ছিল। নবনী কুয়াতলার পাশে এসে দাঁড়ালো, সহজ গলায় বলল, কেমন আছো? শাহেদ বলল, খুব খারাপ আছি। শ্রাবণের কথা শুনে পুরোপুরি বিভ্রান্ত হয়েছি। সে বলেছে কুয়ার পানি গরম। আমি সরল মনে বিশ্বাস করেছি। বললেই তো ওরা গরম পানি করে দিত। তা তো দিতই। তোমার আসতে অসুবিধা হয়নি? হয়েছে, অনেক ঝামেলা করে আসতে হলো। এলে কেন এত ঝামেলা করে? শাহেদ হাসল। নবনী চোখ ফিরিয়ে নিতে গিয়েও পারল না, মনে মনে ভাবল, এত সুন্দর করে মানুষ হাসে কিভাবে? আমি হঠাৎ উপস্থিত হয় খুশি হয়েছে তো? নবনী জবাব দিল না। সে প্রচণ্ড খুশি হয়ে গেছে। তার এত আনন্দ হচ্ছে, ভাগ্যিস কেউ তা বুঝতে পারছে না। নবনী চায় না কেউ বুঝুক। আমি আসব এটা নিশ্চয়ই আশা করনি। না, খুশি হয়েছ কিনা তা তো বললে না। নবনী হালকা গলায় বলল, প্রচণ্ড রাগ করেছি, রাগে অন্ধ হয়ে গেছি। কেন এলে? বলেই হেসে ফেলল। তারা ডাকবাংলোর দিকে এগুচ্ছে। নবনী কেয়ারটেকারের হাত থেকে হারিকেন নিয়ে নিয়েছে। সে যাচ্ছে আগে, সাহেব পেছনে পেছনে আসছে। নবনী, হুম? আমি যে হঠাৎ এখানে এসে তোমাকে চমকে দিব, তা আগে থেকে ঠিক করা, সব প্রি প্ল্যান্ড। প্রচণ্ড রকমের ঝগড়া তোমার সঙ্গে হলো, সেই ঝগড়াও কিন্তু প্ল্যানের একটা অংশ, যাতে তুমি ধারণা করো আমি আসব না। অবশ্য পুরো ব্যাপারটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তুমি কিভাবে চেয়েছিলে? আমি ঠিক করে রেখেছিলাম গভীর রাত উপস্থিত হব। তুমি তখন ঘুমিয়ে পড়েছ। আমি তোমাকে ঘুম থেকে ডেকে তুলে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলবো, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো নবনী। নবনী বলল, আমি তোমার সঙ্গে অকারণে ঝগড়া করেছি, তুমি কিছু মনে করো না। আমি লজ্জিত, খুব লজ্জিত। আমি ক্ষমা প্রার্থনা করে তোমার কাছে একটা দীর্ঘ চিঠি লিখেছি। আমি কিন্তু কোনো চিঠি পাইনি। তুমি পাওনি কারণ আমি চিঠি পাঠাইনি। চিঠি এখানেই আছে, পড়তে পারবো? দেখতে পারবে, কিন্তু পড়তে পারবে না। পড়তেই যদি না পারি তাহলে দেখে কি লাভ? আমি 18 পাতার একটা চিঠি লিখেছি, এটা জানবে। চিঠি না দেখলে কি করে বুঝবে? সত্যি 18 পাতার চিঠি? হুম, বলো কি? আমি তো শুদ্ধ বাংলায় 18টা লাইনই লিখতে পারি না। বাংলায় চিঠিপত্র লিখতে গিয়ে যা সমস্যা হচ্ছে, একজন সেক্রেটারি রেখেছি, সে নাকি বাংলায় অনার্স করেছে। মজার ব্যাপার হচ্ছে, সে আমার চেয়েও কম বাংলা জানে। সেদিন আমাকে এসে জিজ্ঞেস করল, স্যার, অ্যাকসেপ্টেন্সের সুন্দর বাংলা কি হবে? তুমি কি বললে? আমি কিছুই বললাম না। ওর দিকে রাগি রাগি চোখে তাকিয়ে রইলাম। অ্যাকসেপ্টেন্সের সুন্দর বাংলা যদি আমি জানতাম, তাহলে কি ৫,০০০ টাকা মাইনে দিয়ে কি রাখতাম? সেটাও একটা কথা। জাহানারা নাস্তার অনেক আয়োজন করেছেন। পনিরের সমোচা ছাড়াও লুচি ভেজেছে, মুরগির কোরমা করেছেন, আলু চপ তৈরি হয়েছে। ডাকবাংলোর খাবার ঘরে দেওয়া হয়েছে। সবাই গোল হয়ে বসেছে। টেবিলটা বেশি বড়, মনে হচ্ছে কনফারেন্স রুম। তারা যেন খেতে বসেনি, জরুরি আলোচনায় বসেছে। শ্রাবণের গলায় মাফলার নেই, মনে হয় গলা ব্যথা কমেছে। এখন ইলেকট্রিসিটি নেই, হাজার জ্বলছে। জানারা স্বামীর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমাদের ইলেকট্রিসিটি এত ঘন ঘন যায় কেন? আমাদের বলছো কেন? বিদ্যুৎ তো আমার দপ্তর না। আমার হলো বন এবং খনিজ সম্পদ। বনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলো। শ্রাবণী বলল,
আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বা? বাংলাদেশের বনে মোট কতগুলি ময়ূর আছে বাবা? কতগুলো ময়ূর আছে তা তো বলতে পারবো না, তবে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি আছে তা বলা যাবে। গত বছর সেন্সাস হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলি আছে? অফ হ্যান্ড তো বলতে পারবো না মা, সেক্রেটারিকে জিজ্ঞেস করে জানতে হবে। ওনাকে কি করে জিজ্ঞেস করবে? এখানে তো টেলিফোন নেই। ওয়্যারলেসে মেসেজ পাঠিয়ে দিব, সব থানায় ওয়্যারলেস আছে। শাহেদ বলল, রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা জানাটা কি খুব দরকার শ্রাবণী? শ্রাবণী বলল, হ্যাঁ দরকার। রয়্যাল বেঙ্গল টাইগারের সঠিক সংখ্যা না জানলে আমি আজ রাতে ঘুমাতে পারব না। জামিল সাহেব হো হো করে হেসে উঠলেন। সুরজ মিয়া মাছ নিয়ে ফিরে এসেছেন। মাছের ওজন হয়েছে ৪১ কেজি। জামিল সাহেব বললেন, বাহ বাহ, ১ মনেরও বেশি, খুবই আশ্চর্যের ব্যাপার। সুরজ মিয়া বললেন, পাল্লা পাথর নিয়ে এসেছি, আপনার সামনে আরেকবার মাপব। কোনো দরকার নেই স্যার, শখ করে এনেছি, আপনার সামনে একটু মাপি। মাপা হলো ৪১ কেজি ২০০ গ্রাম। শ্রাবণী বলল, আপনি তো বলেছিলেন ৪১ কেজি, ২০০ গ্রাম বেশি হলো কেন? যখন প্রথম ওজন নিয়েছিলাম মাছটা জিন্দা ছিল, এখন মাছটা মারা গেছে। মৃত্যুর পর ওজন বেড়ে যায় মা। কেন? মৃত্যুর পর মাটির টান বাড়ে। জামিল সাহেব বললেন, সরোজ মিয়া, আপনি অনেক ঝামেলা করেছেন, এখন বাসায় যে বিশ্রাম করো। মেনি থ্যাঙ্কস। মাছটা কাটান, তারপরে যাব স্যার। এত বড় মাছ সবাই কাটতে পারে না, পেটি নষ্ট হয়ে যাবে। মাছ কাটার লোক এবং বটি নিয়ে এসেছি। ভালো করেছে। জামাই সাহেব ইতস্তত করে বললে, মাছ যে কাটবে সে পরিষ্কার পরিচ্ছন্ন তো? আমার স্ত্রী আবার এইসব ব্যাপারে খানিকটা কি যেন বলে সূচিবায়ুর মতো আছে। সুরজ মিয়া হাসি মুখে বললেন, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি তারে সাবান দিয়ে গোসল করায়া তারপর মাছের কাছে নিয়ে যাব। ময়লা হাতে মাছ ছোঁয়াও ঠিক না, আমি এক্ষুনি তারে গোসলে পাঠাইয়া দিই। শ্রাবণী বলল, চেয়ারম্যান চাচা, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। অসম্ভব জরুরি। কি কথা মা? সবার সামনে বলা যাবে না, আপনি আমার সঙ্গে এই মাথায় আসুন বারান্দার। সুরজ মিয়া বিস্মিত এবং আনন্দিত মুখে এগোলেন। বিস্মিত আনন্দিত হবার মূল কারণ হচ্ছে মন্ত্রী সাহেবের মেয়ে তাকে চাচা ডাকছে। আফসোসের ব্যাপার হলো ডাকটা বাইরের কেউ শুনতে পায়নি। ওসি সাহেব সামনে নেই, সে শুনলে কাজ হতো, আর ১০ জনের কাছে বলতো। সুরজ মিয়া বললেন, কি কথা আম্মা? আপনি কি আমার জন্য একটা জিনিস জোগাড় করে দিতে পারবেন? অবশ্যই পারবো। এখানে না পাওয়া যায় ঢাকা থেকে নিয়ে আসবো। রাত ১টায় একটা ট্রেন আছে, ওই ট্রেনে লোক পাঠিয়ে দিব। ঢাকা থেকে আনতে হবে না, আমার মনে হয় এখানেই পাওয়া যাবে। হয়তো আপনার বাড়িতে ওই জিনিসটা আছে। জিনিসটা কি? একটা মই। মই? মই কি জন্য? এই ডাক বাংলোর ছাদে ওঠার ব্যবস্থা নেই, আমি মই দিয়ে ছাদে উঠব। আমি অক্ষণই মই নিয়ে আইতাছি। এখনই আনার দরকার নেই, এখন আনলে বাবা দেখে ফেলবেন, রেগে যাবেন। আপনি বরং কাল সকালে নিয়ে আসেন, ৯টার আগে। ৯টা পর্যন্ত বাবা ঘুমিয়ে থাকেন, তিনি কিচ্ছু জানতে পারবেন না। সুরজ মিয়া ভীত গলায় বললেন, স্যার যদি রাগ করেন তাহলে কাজটা করা কি ঠিক হবে আম্মা? কোনো অসুবিধা নাই। আপনি তো আর জানেন না কি জন্য আমি মই চেয়েছি। আমি আপনার কাছে চেয়েছি, আপনি সরল মনে নিয়ে এসে দিয়েছে। নবনীর ঘরটা ছেড়ে দেওয়া হয়েছে শাহেদের জন্য। ডাকবাংলোয় আরেকটা সুন্দর কামরা ছিল, অনেক বড়, অ্যাটাচ বাথ। কিন্তু সেই কামরার জানালার একটা কাচ ভাঙা। ভাঙলা জানালায় শীতের হাওয়া ঢুকছে। শাহেদকে এখানে থাকতে দেওয়া যায় না, তাছাড়া তার জ্বর আসছে বলে মনে হয়। অবেলায় কুয়োর পানির গোসলের হল ফলতে শুরু করেছে, গা ম্যাজম্যাজ করছে। রাতে সে চিতল মাছের ১ হাত সাইজ পেটি খেতে পারেনি, খানিকটা মুখে দিয়েই বলেছে, খেতে খুব ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। থার্মোমিটারে এখন জ্বর পাওয়া যাচ্ছে না। জামিল সাহেব বললেন,
ডাক্তার খবর দেব? শাহেদ বলল, এখানে ডাক্তার আছে? এখানে নেই। মাধবনগরে একজন এমবিবিএস আছে, লোক পাঠিয়ে নিয়ে আসি। বেশিক্ষণ লাগবে না, যাবে আর আসবে। পাঠাবো? লাগবে না, ভালো ঘুম হলেই শরীর ঠিক হয়ে যাবে। তাহলে রাত করার দরকার নেই, তুমি শুয়ে পড়ো। সাহেব ঘুমোতে গেলেন। জাহানারা বারবার বলে দিলেন, কোনো অসুবিধা হলেই আমাদের ডেকে তুলবে। তাছাড়া আমাকে ডেকে তুলতেও হবে না, আমি বলতে গেলে সারা রাত জেগেই থাকি। আমার ঘুম হয় না। খুব হয় না কেন? নতুন জায়গায় আমার খুব হয় না। ঘুমের ওষুধ খেলেও হয় না। ১০-১৫ দিন এখানে থাকলে জায়গাটা পুরানো হবে, তারপর ঘুম হবে। এজন্য বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। তোমার চাচা জোর করে নিয়ে এসেছে। আগে একবার এসেছিলেন, তখন নাকি জায়গাটা খুব মনে ধরেছিল, খুব সুন্দর, হ্যান-ত্যান কত কথা। জায়গাটা তো সুন্দরই। সুন্দরের কি আছে? বাংলাদেশের সব জায়গায় তো এরকম। নদী, গাছপালা, মাঠ, আলাদা কিছু তো না। তাও যদি ডাক বাংলোটা সুন্দর হতো। পাকা দালান করে রেখেছে, বাংলো হবে কাঠের। তারপর দেখো ইলেকট্রিসিটি আছে, আবার নেই। ইলেকট্রিসিটির কি যে অবস্থা! মা, আর ইলেকট্রিসিটি থেকেও বাকি। অন্য কোনো সুযোগ সুবিধাও নেই। একটা ফ্রিজ নেই, ওয়াটার হিটার নেই। সারাক্ষণ হ্যাজাক জ্বালিয়ে রাখতে হয়। হিসির শব্দ আসে। আমার মনে হয় ঘরে সাপ ঢুকেছে। শায়েদ, শুতে যাবার আগে তোমার চা বা কফি খাবার অভ্যেস আছে? অভ্যেস নেই, কিন্তু আজ ১ কাপ গরম চা খাবা। তুমি তোমার ঘরে চলে যাও, আমি চা বানাচ্ছি। আপনাকে বানাতে হবে না চাচি, কাউকে বলুন বানিয়ে দিবে। কাউকে বলতে হবে না, চা আমি বানাবো। আমি নিজেও খাবো। নিজের চা নিজে না খেলে, নিজে না বানালে আমি খেতে পারি না। চা নিয়ে এলো নবনী। ট্রেতে করে ১ কাপ চা, ১ গ্লাস পানি। শাহেদ চা খাবার পর ১ গ্লাস পানি খায়। শাহেদ চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছে। তার হাতে গত সপ্তাহের টাই। এ সপ্তাহে টাইম বের হয়ে গেছে। আগের সপ্তাহেরটা পড়া হয়নি। কোথায় যেন পড়েছিল, ছুটি কাটাতে এসে আপ টু ডেট কিছু পড়তে নেই, পুরনো জিনিস পড়তে হয়। খবরের কাগজও পড়া যাবে না, পড়লেও মাসখানেক আগের বাসি কাগজ পড়তে হবে। নবনী বলল, জ্বর কি এসে গেছে? আমার মনে হচ্ছে। থার্মোমিটার বলছে না। তোমাদের থার্মোমিটার নষ্ট না তো? নবনী সাহেদের কপালে হাত রেখে হাসি মুখে বলল, থার্মোমিটার নষ্ট। তোমার গা গরম, প্যারাসিটামল খাবে? প্যারাসিটামল আছে। না, তুমি বসো তো খানিকক্ষণ। নবনী বসল। শাহেদ বলল, আমি এসেই তোমাকে ঘর ছাড়া করেছি। তুমি ঘুমোচ্ছ কোথায়? শ্রাবণীর সঙ্গে। কাল জানালার কাজটা লাগিয়ে ফেললে আমি ঘরে চলে যেতে পারব। তুমি ফিরে আসবে তোমার জায়গায়। কেন, আমার ঘরে থাকতে কি তোমার ভালো লাগছে না? লাগছে, তবে আরো ভালো লাগতো যদি তুমিও থাকতে। নবনী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। শাহেদ এত সহজভাবে এমন সব কথা বলে যে দারুণ অস্বস্তি লাগে। যদিও অস্বস্তি লাগার হয়তো কিছু নেই, এ ধরনের কথাবার্তা বলার অধিকার শাহেদের আছে। নবনী, কি গম্ভীর হয়ে আছো কেন? একটু যা আগে যা বললাম তা শুনে মেজাজ খারাপ হয়ে গেল নাকি? না, মনে হচ্ছে মেজাজ কিছুটা খারাপ হয়েছে। আমি তোমার সঙ্গে খুব ভয়ে ভয়ে চলি। এমন সুপার সেনসিটিভ মেয়ে, তোমার উচিত ছিল ভিক্টোরিয়ান যুগে জন্মানো। তুমি ভুল সময়ে জন্মেছ। চা ঠান্ডা হচ্ছে, চা খাও। তো খাচ্ছি। চা খেতে খেতে কঠিন সুরে তোমাকে কিছু কথা বল। রাগ করো আর যাই করো। রাগ করব না। বলো কি বলবে? সত্যি রাগ করবে না? না। তোমার মধ্যে এক ধরনের অদ্ভুত সূচিবায়ু আছে। এই সূচিবায়ু থাকাটা কি উচিত? আমার এমন কিছু নেই। শাহেদ হাসতে হাসতে বলল, আছে। খুব ভালোভাবেই আছে। তুমি নিজেও তা জানো। এই কারণে তুমি নিজেও নিজের কাছে ছোট হয়ে থাকো, সংকুচিত হয়ে থাকো। গতবার আমার সঙ্গে যে ঝগড়াটা করলে, কেন করলে? আমি তো বলেছি আমি লজ্জিত, দুঃখিত।
তুমি যত লজ্জিত বা দুঃখিত হও, এরকম পরিস্থিতি হলে তুমি আবারও ঝগড়া করবে, কান্নাকাটি করবে। অথচ কত সামান্য একটা ব্যাপার। তুমি মুখে বলছো স্বীকার করছি সামান্য ব্যাপার। আসলে স্বীকার করছো না। আমি কি করেছি? রিডার্স ডাইজেস্টের একটা মজার রসিকতা তোমাকে বলেছি। নবনী কঠিন স্বরে বলল, রসিকতাটা মোটেও মজার নয়। এটা তোমার অভিমত, কিন্তু রিডার্স ডাইজেস্ট মনে করে রসিকতাটা মজার, যে কারণে তারা এটা ছেপেছে। রসিকতাটা হলো, একবার তো বলেছ, আবার কেন? আবার শোনো, এবং আমাকে বলে এটা শুনে হইচই করার এবং কান্নাকাটি করার মানেটা কি? আমি গল্পের প্রতিটা স্টেপ ভেঙে ভেঙে বলবো। একজন রূপবতী তরুণী মেয়ে পার্টিতে গিয়েছে। সেখানে তার হঠাৎ বাথরুম পেল। সে নবনী কঠিন মুখে বলল, প্লিজ স্টপ ইট। শাহেদ চুপ করে গেল, নিঃশব্দে চা শেষ করলো। খানিকক্ষণ দুজনই চুপচাপ বসে থাকার পর আবার স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা শুরু করল। শাহেদ বলল, তোমাদের ছুটি কেমন কাটছে? খুব ভালো কাটছে। এক একজন এক একজনের মতো ছুটি কাটাচ্ছে। শ্রাবণী এই দুদিন তার নিজের ঘর থেকে বের হয়নি, গল্পের বই পড়ে যাচ্ছে। মা এই 2 দিন রান্নাঘরে কাটিয়েছেন। বাবা বারান্দায় বসে বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করেছে। আর তুমি তুমি কি করেছ? আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি। আজ কোথায় গিয়েছে? আজ একটা প্রাচীন বটগাছ দেখে এসেছি। তোমাকে নিয়ে একদিন যাব। ইন্টারেস্টিং বটগাছ। ইন্টারেস্টিং কোন অর্থে? বিশাল অর্থে। তাছাড়া বটগাছের গুড়ি পাঠানো ঝুড়ি নেমে অদ্ভুত দেখাচ্ছে। বটগাছ ছাড়া আর কি দেখলে? টিয়া পাখি দেখলাম, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। টিয়া পাখিগুলোকেও কি ইন্টারেস্টিং মনে হয়েছে? না, ওদের দেখি একটু ভয় ভয় লেগেছে। ভয়ের কি আছে? একসঙ্গে এত পাখি, তাছাড়া এরা খুব নিচু হয়ে উঠছিল। শাহেদ কোটের প্যাকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। নবনী বিস্মিত হয়ে বলল, তুমি সিগারেট ধরেছ নাকি? কয়েকদিন হলো সিগারেট টানছি, মনে হচ্ছে নেশা ধরে গেছে। দিনে কয়টা খাও? দিনে বেশি খাই না, রাতে খাই। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হুম। কি নিয়ে চিন্তিত? সেটাই তো বুঝতে পারছি না। তোমার কারখানায় কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো আছে, ভয়ঙ্কর লস খেয়েছি। যত ভয়ঙ্কর লস হোক, সেই লস সামলে নেবার ক্ষমতা তো তোমার আছে, আছে না? হ্যাঁ, আছে। সিগারেট শেষ করে ঘুমোতে যাও, কাল কথা হবে। আচ্ছা। নবনী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চা শেষ করে তুমি সবসময় পানি খাও। কই, আজ তো খেলে না? শাহেদ পানির গ্লাস হাতে নিল। নবনী ইতস্তত করে বলল, তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? না। মুখ দেখে বুঝতে পারছি রাগ করেছ। খানিকটা করেছি, তবে সব রাগ জলে ভেসে যাবে যদি তুমি যাবার আগে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাও। নবনীর চোখ মুখ শক্ত হয়ে গেল। সে অন্যদিকে তাকালো। শাহেদ বলল, তুমি দেখি পাথরের মতো শক্ত হয়ে গেছ। আমি কি ভয়ঙ্কর অন্যায় কিছু বলেছি? নবনী কিছু বলল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। শাহেদ বলল, আচ্ছা যাও, গুড নাইট নবনী। নবনী যন্ত্রের মতো বলল, গুড নাইট। বালির নবনী ছোট বোনের ঘরে ঘুমোতে গেল। দরজায় টোকা দিল। শ্রাবণী জেগে আছে। ঘরে বাতি জ্বলছে। তার নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সে দরজা খুলছে না। নবনী দরজায় ধাক্কা দিয়ে বলল, এই শ্রাবণী, দরজা খোল, কি হলো তো? শ্রাবণী দরজা খুলল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সে হতাশ গলায় বলল, আপা, তুমি আমার সঙ্গে ঘুমাবে? হ্যাঁ। অসুবিধা আছে? আছে। আমি কারোর সঙ্গে ঘুমোতে চাই না, একা ঘুমোতে চাই। যথেষ্ট পাগলামি করেছিস, দরজা থেকে সরে দাঁড়া। শ্রাবণী দরজা ছেড়ে সরে দাঁড়ালো। করুণ গলায় বলল, তুমি কিন্তু দেওয়ালের দিকে শোবে, আমি ঘুমোবো বাইরের দিকে, এবং কাল থেকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। তো সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি বুঝবে না।
বুঝিয়ে বললেও বুঝবো না? না। বলে দেখ, বুঝতেও তো পারি। শ্রাবণী হালকা গলায় বলল, আমি তো রাতে এক নাগাড়ে ঘুমাই না আপা। কিছুক্ষণ ঘুমাই, আবার জেগে উঠি। আবার খানিকক্ষণ বই পড়ি, গান শুনি। তুমি বিরক্ত হবে। অবশ্যই বিরক্ত হব। আমার তো শুনেই বিরক্তি লাগছে। এই জন্য আমি চাই না তুমি আমার সঙ্গে ঘুমাও। আমি একা থাকতে চাই। নবনী বিছানায় উঠতে উঠতে বলল, গল্পের বই পড়ে তোর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। গল্পের বই পড়া তোর বন্ধ করতে হবে। একা একা থাকার অভ্যাসটাও তোর বদলাতে হবে। দুদিন হলো আমরা এখানে আছি। দুদিন তুই কি একবারের জন্য ডাক বাংলা কম্পাউন্ডারের বাইরে গেছিস? শ্রাবণী জবাব দিল না, হাসল। নবনী বলল, আয়, বাতি নিভিয়ে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে গল্প পড়ি। শ্রাবণী বলল, আমার শুতে ইচ্ছে করছে না। এত সকালে আমি কখনো ঘুমোতে যাই না। এক রাতে একটু ব্যতিক্রম হোক। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে এলো। দুজনের জন্য একটাই লেপ। নবনী হাসতে হাসতে বলল, তোর গায়ের সঙ্গে গা লেগে গেলে সমস্যা নেই তো আবার? না, কোনো সমস্যা নেই। শ্রাবণী বোনকে জড়িয়ে ধরল। এখন মনে হচ্ছে বোনের সঙ্গে ঘুমোতে পেরে সে আনন্দিত। নবনী আদরে গলায় বলল, তুই দিন দিন এমন অদ্ভুত হচ্ছিস কেন রে? শ্রাবণী জবাব দিল না। লেপের ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে খিলখিল করে হাসল। নবনী বলল, এত হাসছিস কেন? তুমি আমার সঙ্গে ঘুমোচ্ছ, ওর ভালো লাগছে, তাই হাসছে। একটু আগে তো উল্টো কথা বললি। আমাকে তো তোর ঘরে আসতেই দিতে চাসনি। শ্রাবণী আরো ভালোভাবে বোনকে জড়িয়ে ধরল। নবনী বলল, হাত ছাড়, দম বন্ধ হয়ে আসছে। হোক, হোক দম বন্ধ, হাত ছাড়ব না। তুমি গল্প বলো, গল্প শুনব। রাত দিন গল্পের বই পড়িস তো, আর গল্প বলবো আমি? এটা কেমন কথা? বরং তুই তোর গল্প পড়া বই থেকে একটা কিছু বল, আমি শুনি। ওহো, তুমি বলবে, আমি শুনব। আমি কি বলবো? যা ইচ্ছা বলো। এখানে এসে তোমার কেমন লাগছে সেটাই না হয় বলো। তুমি যে একা একা ঘুরে বেড়াও, কোথায় কোথায় গেলে, কি দেখলে? নবনী হাই তুলতে তুলতে বলল, গাছপালা ছাড়া এখানে আর কি আছে? গাছপালা দেখেছি। একটা বিশাল বটগাছ দেখলাম, ঝুড়ি নেমে একাকার, নিচটা বাঁধানো। তোকে নিয়ে একদিন না হয় যাব। ওই বটগাছের বাঁধানো জায়গাটায় বসে জ্যোৎস্না দেখব। খুব নাকি সুন্দর। কে বলেছে সুন্দর? এখানকার একজন অধ্যাপক, মমিন উদ্দিন নাম না কি যেন নাম, তার সঙ্গে দেখা হলো কোথা। নবনী গল্পটা বল, বেশ গুছিয়ে বল। বলতে গিয়ে লক্ষ্য করল গল্পটা বলতে তার ভালো লাগছে। শ্রাবণী শুনছেও খুব আগ্রহ করে। গল্প শেষ হবার পর শ্রাবণী বলল, তুমি কি অধ্যাপক ভদ্রলোককে খুব কঠিন করে ধমক দিলে? মোটামুটি কঠিনভাবেই দিলাম। ভদ্রলোক কি বললেন? কিছু বলেনি, দাঁড়িয়েছিল চুপচাপ। ধমক দেওয়ার পর তোমার কি মনে হয়নি, আহা, কেন ধমক দিলাম? না, মনে হয়নি। ধমক তার প্রাপ্য ছিল। সে কি করে তার সঙ্গে জ্যোৎস্না দেখার জন্য এমন নির্জন জায়গায় যেতে বলে? আমি কিন্তু ভদ্রলোকের কোনো দোষ দেখছি না। দোষ দেখছিস না কেন? সাবরে উঠে বসে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প জানালো। মুখ না দেখে কথা বলতে তার ভালো লাগছে না। নবনী বিরক্ত গলায় বলল, বাতি জ্বালিয়েছিস কেন? বাতি নেভা। হুম, অন্ধকারে কথা বলতে ভালো লাগছে না। আপা, তুমি আমার যুক্তি শোনো। যুক্তি শোনার পর তোমার মনে হবে ওই ভদ্রলোক কোনো ভুল বলেননি, বরং তাকে ধমক দিয়ে তুমি ভুল করেছ। যুক্তি সকালে শুনবো, এখন শুনতে ইচ্ছে করছে না। না, তোমাকে এখনই শুনতে হবে। এই যুক্তি আমার সকালে মনে থাকবে না। রাতের যুক্তি দিনে কাজ করে না। আপা শুনো, ওই অধ্যাপক ভদ্রলোক, এর কথা থেকে মনে হচ্ছে তিনি বটগাছের কাছে প্রায় আসেন। এখানে বসে জ্যোৎস্না দেখেন। নিশ্চয়ই জায়গাটা তার অত্যন্ত প্রিয় এবং জ্যোৎস্নাও খুব প্রিয়। তুমি কি একসেপ্ট করছো? করছি। ভদ্রলোক বসেছিলেন একা একা। তিনি স্বপ্নেও ভাবেননি তুমি সেখানে উপস্থিত হবে।
তিনি হঠাৎ তোমাকে দেখলেন নির্জন জায়গা, অদ্ভুত পরিবেশ। সেখানে ঠিক স্বপ্নদৃশ্যের মতো অসম্ভব রূপবতী এক তরুণী উপস্থিত হলো। সাধারণ পরিবেশেই তোমাকে দেখলে লোকজন চমকে যায়। অস্বাভাবিক পরিবেশে তোমাকে দেখে ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন। তার মধ্যে এক ধরনের ঘোর সৃষ্টি হলো। তার কাছে এটা বাস্তব দৃশ্য না, এটা হয়ে গেল স্বপ্ন দৃশ্য। তুমি হয়ে গেলে স্বপ্নের একটি মেয়ে। স্বপ্নে যা ইচ্ছা করে তাই বলা যায়। ভদ্রলোক তাই করলেন। তোমাকে নিমন্ত্রণ করলেন জ্যোৎস্না দেখার জন্য। ব্যাপারটা তোমার কাছে অস্বাভাবিক লাগলেও তার কাছে মোটেও অস্বাভাবিক লাগলো না। কারণ তুমি তো বাস্তবের মেয়ে না, তুমি ছেলে কল্পনার একটি মেয়ে। চুপ কর গাধা, আমি হলাম কল্পনার মেয়ে। সে খুব ভালো করেই জানে আমি কে। আমি ডাকবাংলোয় আছি, আমার নাম পর্যন্ত জানে। জানলেও তুমি তার কাছে বাস্তবের কোনো চরিত্র না। বাস্তবের চরিত্ররা তোমার মতো সুন্দর হয় না। বাস্তবের চরিত্রটা এত সুন্দর করে সেজে একা একা বটগাছের কাছে যায় না, বটগাছের সঙ্গে গল্প করে না। যথেষ্ট হয়েছে, বাতি নিভিয়ে ঘুমোতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো আপা? জানি। বলতো, বলো তো কি করতাম? তুই বলতি, চলুন যাই, আপনার জ্যোৎস্না দেখে আসি। তারপর বসে থাকতি লোকটার সঙ্গে। আমরা পুলিশ নিয়ে তোকে খুঁজে বের করে আনতাম। শ্রাবণী হাসতে হাসতে বলল, কিছুটা হয়েছে, পুরোপুরি হয়নি। আমি ঠিকই বলতাম, চলুন যাই। বটগাছার কাছে গিয়ে বলতাম, আপনি গিয়ে বসুন, আমি আসছি। ভদ্রলোক বসতেন, আমি নিঃশব্দে পালিয়ে আসতাম। ভদ্রলোক আমাকে আর খুঁজে পেতেন না। তাতে লাভ কি হতো? ভদ্রলোকের স্বপ্নটা আরো জোরালো করে দিতাম। তার কাছে সারা জীবন মনে হতো তিনি ওই রাতে সুন্দর একটা স্বপ্ন দেখেছে। নবনী হাই তুলতে তুলতে বলল, গল্পের বই পড়া তোর পুরোপুরি বন্ধ করা উচিত। তোর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। এখন ঘুমো দেখি। আচ্ছা, ঘুমোচ্ছি। নবনী অবাক হয়ে লক্ষ্য করল শ্রাবণী সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। গাঢ় গভীর ঘুম। নবনীর ঘুম আসছে না, সে জেগে আছে। জানালা দিয়ে জ্যোৎস্নার আলো ঢুকছে, সুন্দর দেখাচ্ছে। শ্রাবণীর সঙ্গে গল্প করতে ভালো লাগছিল। এখন কেমন যেন একা একা লাগছে। শাহেদ কি এখনো জেগে আছে? ঢাকায় সে অনেক রাত জাগত। এখানে কি জাগবে? শরীর খারাপ, শুয়ে পড়েছে নিশ্চয়ই। নবনী খাট থেকে নামল। তার পানির পিপাসা পেয়েছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় খুব হাওয়া, শীত লাগছে। সে খানিকক্ষণ শীত গায়ে বাঁধল। খুব সাবধানে এগুলো শাহেদের ঘরের দিকে। ঘরে বাতি জ্বলছে। সে এখনো জেগে আছে। নবনী দরজায় হাত রাখল। দরজা ভেতর থেকে বন্ধ। সে কি ডাকবে শাহেদকে? না, থাক। নবনী খাবার ঘরের দিকে এগোলো। খাবার ঘরে বাতি জ্বলছে। জাহানারা হাতালোয়ালা একটা চেয়ারে বসে উলের কি যেন বুনছেন। তার পিছনে নীলুবুয়া দাঁড়িয়ে চুল বিনি করে দিচ্ছে। নবনী বলল, মা ঘুমাওনি? না, ঘুম আসছে না। বসে বসে সোয়েটার বুনলে তার ঘুম আসবে না। বিছানায় শুয়ে ঘুমের চেষ্টা করতে হবে। চেষ্টা করে লাভ নেই। তুমি ঘুমোচ্ছ না ভালো কথা। নীলুবুয়াকে জাগিয়ে রেখেছ কেন? তাকে ঘুমোতে দাও। জাহানারা কিছু বললেন না, উল বুনে যেতে লাগলেন। বিলুল নবনীর দিকে তাকিয়ে ইশারায় আর কিছু না বলার জন্য অনুরোধ করল। সুরুজ মিয়া মই নিয়ে এসেছেন। ডাকবাংলোর পিছনে মই লাগানো হয়েছে। সুরুজ মিয়া নিজেই মই বেয়ে তরতর করে উঠলে। নিশ্চিত হলেন যে মই ঠিক আছে কিনা। মই ভেঙে পড়ে গেলে তার উপর দোষ পড়বে। শ্রাবণী বলল, থ্যাঙ্কস চেয়ারম্যান চাচা। সুরুজ মিয়া শুকনো মুখে বললেন, স্যার রাগই করেন কি না? বাবা রাগ করবে না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর কিছু লাগবে আম্মা? লাগলে বলবেন, লজ্জা করবেন না। আপনাকে যা আনতে বলা হবে আপনি তা আনবেন। এত ক্ষমতা কি আর আমার আছে আম্মা? তবে চেষ্টা করব, এটা সত্য। আসুন চেয়ারম্যান চাচা, আমার সঙ্গে চা খান। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে, ছুটির নিমন্ত্রণে, পর্ব ২।